কে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট? কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন? বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশই চিন্তায় নিমগ্ন থাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আগামী 4 বছরে কে দায়িত্ব পালন করবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশ কেন মাথা ঘামাবে বা অন্যান্য দেশের কেন মাথা ব্যথা থাকবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কে আসবে তার জন্য? ডেমোক্র্যাট নাকি রিপাবলিক থেকে আসলে আপনার জন্য ভালো হবে? পুরো বিশ্ব পরিচালনা করে আমেরিকা, আর আমেরিকা পরিচালনা করে তার প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য মাত্র দুইটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে, একটি ডেমোক্র্যাট আর একটি হচ্ছে রিপাবলিক। তো দুই দলেরই কিছু মূলনীতি আছে যার ভিত্তিতে তারা দেশ সহ বৈদেশিক নীতি পরিচালিত করে। ডেমোক্র্যাটরা হচ্ছে কিছুটা লিবারেল, ইকুয়াল, তারা সবকিছুতে সমতা চায়, স্বাস্থ্য এবং পরিবেশের দিকে সবচেয়ে বেশি তারা গুরুত্ব দিয়ে থাকে। জনগণ সহ বিজনেসের উপর ট্যাক্সের পরিমাণ বৃদ্ধির ফলে সেই ট্যাক্সের টাকা এনে স্বাস্থ্য এবং পরিবেশের খাতে ব্যয় করে। 2024 সালে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কমলা হ্যারিস বলে ট্যাক্সের পরিমাণ বৃদ্ধি করার কথা। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ট্যাক্সের পরিমাণ কমানোর কথা বলে। রিপাবলিকরা মনে করে ব্যক্তি স্বাধীনতাটা বেশি জরুরি এবং তারা সবার প্রথমে নিজের দেশকে প্রায়োরিটি দেয় অন্য যে কোনো কিছুর তুলনায়। অপরদিকে ডেমোক্র্যাটরা ফরেন অ্যাফেয়ার্স বা বৈদেশিক সম্পর্ক বৃদ্ধির দিকে নজর দিয়ে থাকে, যার ফলে যে কোনো সময় দেখা যাচ্ছে একপাক্ষিক হয় বিশ্বের যে কোনো দেশের মাঝে একটা যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হচ্ছে। রিপাবলিকরা মূলত বিজনেসের দিকে বেশি ফোকাস দেয়, বিজনেস, ইকোনমি এবং বাইরের দেশ থেকে আসা ইমিগ্রেটরা যেন জব হোল্ডার বেশি না হয়ে যায়, দেশের মানুষের জন্য জব সেক্টরে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, সেই দিকে বেশি নজর রাখে এবং বিজনেস এবং ইকোনমি যেন দেশের সবচেয়ে বেশি গ্রোথ ফ্যাক্টরে যায় সেদিকে তারা নজর দেয়। আর ইমিগ্রেশনের ক্ষেত্রে তারা অবৈধ ইমিগ্রেশন বা অভিবাসীদের দিকে সবচেয়ে বেশি কড়া নজরদারি রাখে। যুক্তরাষ্ট্র ছাড়াও এই দেশের প্রেসিডেন্ট কতটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো জানার জন্য কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। 1933 সালে নিউ ইয়র্ক স্টেটের শেয়ারের দরপতনের ফলে শুরু হয় বিশ্বব্যাপী মূল্যস্ফীতির, এবং এই মূল্যস্ফীতি চলে 1940 সাল নাগাদ, যার ফলে এর নাম দেওয়া হয় বিশ্ব মন্দা। যদিও প্রত্যক্ষভাবে নয়, কিন্তু পরোক্ষভাবে এর দায়ী করা হয় একটানা 3 মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে। 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দেয় তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। হয়তোবা তার জায়গায় অন্য কেউ থাকলে এই আদেশ দিত না। যুগ যুগ ধরে অস্থিরতা চলে আসা মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে কোনো প্রকার শান্তি প্রতিষ্ঠা নয়, বরং বিভিন্ন সময় ইসরায়েলকে মদদ এবং অস্ত্র সহায়তা দিয়ে তাদেরকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার কোনো স্থায়ী সালিশ আসছে না। আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে বিশ্ব কেন আতঙ্কের ভিতরে থাকে, কিংবা এইখানে একজন উপযোগী মানুষকে কতটা জরুরি সেটা নিয়ে। গত 100 বছরে যে কোনো যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে আমরা দেখেছি। যুদ্ধ বিগ্রহ, চুক্তি এবং যে কোনো ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অবশ্যই সেখানে মধ্যস্থতার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভূমিকায় থাকে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে সরাসরি যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ না দিলেও শেষে কিন্তু তারা ঠিকই যোগ দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সৃষ্টি হয়, যার ফলে বিশ্বের দুই পরাশক্তি নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য বিভিন্ন দেশের প্রক্সি ওয়ারে যুক্ত হয়। যুক্তরাষ্ট্র কিংবা তার বিপরীত শক্তি অন্য যে কোনো দেশের হয়ে যুদ্ধ করবে। 1945 সালে যখন হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়, তখন এর আদেশ দেয় হ্যারি এস ট্রুম্যান। হয়তোবা তার জায়গায় অন্য কেউ প্রেসিডেন্ট থাকলে এটা হতো না, যার ফলে জাপান যুদ্ধে সারেন্ডার করতে বাধ্য হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে যখন কিউবার মিসাইল সংকট চলাকালীন সময়ে তৎকালীন প্রেসিডেন্টের শুধু একটা নির্দেশনার অপেক্ষায় ছিল, তাহলেই হয়তোবা শুরু হয়ে যেত তৃতীয় বিশ্বযুদ্ধ এবং পারমাণবিক অস্ত্রের আক্রমণের। সেখানে তৎকালীন প্রেসিডেন্ট যদি বিচক্ষণতার পরিচয় না দিত, তাহলে হয়তোবা বিশ্ব সাক্ষী হতো আরও একটি বিশ্বযুদ্ধের। যদি আমরা ভিয়েতনামের কথা চিন্তা করি, তৎকালীন সময়ে ভিয়েতনামকে দ্বিখণ্ডিত করে সেখানে নিজেদের রাজত্ব কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছিল। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা এবং জঙ্গি নিধনের নামে ন্যাটো কর্তৃক ইউরোপের বাইরে সর্বপ্রথম মিশন পরিচালিত করে যুক্তরাষ্ট্র। কারণ সেই সময় তাদের প্রতিপক্ষ রাশিয়া নিজেদেরকে ক্ষমতা জাহির করা এবং শক্তি জানান দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, যার ফলে যুদ্ধ হচ্ছে আফগানিস্তানে, কিন্তু যুদ্ধটা করছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। এমনকি কোল্ড ওয়ার চলাকালীন সময়ে বাংলাদেশেও যে স্বাধীনতা যুদ্ধ চলছিল,
এই যুদ্ধের ফলাফল নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রত্যক্ষ ভূমিকা ছিল। 1980 এবং 90-এর দশকে যখন যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার জন্য একটা দেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে ইরাক। শান্তি প্রতিষ্ঠা এবং জঙ্গি নিধনের নামে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ আজকের ইরাককে টুকরো টুকরো করে ভেঙে ফেলে এবং অর্থনৈতিক সহ সব দিক থেকে পঙ্গু করে দেয়। যদিও ইরাক বর্তমানে ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু ফিলিস্তিনকে 1947 সালে বিভক্ত করার মাধ্যমে ইসরায়েলকে যে নামমাত্র ঘোষণা দিয়েছিল একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, যুক্তরাষ্ট্রের ঘোষণা দেওয়ার ঠিক 10 মিনিট পরে জাতিসংঘ তাদেরকে স্থায়ী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। একবার চিন্তা করুন তৎকালীন প্রেসিডেন্টের ভূমিকাটা কতটুকু ছিল। এ পর্যন্ত ইসরায়েল কর্তৃক বহুবার আক্রমণ করেছে ফিলিস্তিনে, যার যার প্রমাণ তো আপনি দেখছেন। আজকের ফিলিস্তিনের কোনো অস্তিত্বই নাই, অথচ ইসরায়েল একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। 2016 সালে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইসরায়েলকে স্থায়ী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে, ঠিক তখনই তারা মাথা উঁচু করে দাঁড়ায় এবং ইসরায়েল ফিলিস্তিনের যে মানচিত্র আছে সেটা সম্পূর্ণ মুছে ফেলে। প্রেসিডেন্ট হিসেবে তার জায়গায় যদি অন্য কেউ থাকতো, হয়তো এটা পসিবল হতো না। যুগ যুগ ধরে চলে আসা ফিলিস্তিনিদের উপরে অত্যাচারের জন্য কেউই কথা বলে না, কারণ যতগুলো সংগঠন আছে, মানবাধিকার কমিশন, জাতিসংঘ, সবকিছুই একজন মানুষের হাতে কন্ট্রোলে থাকে। যখন সে নির্দেশনা দেয় তখনই সবকিছু শুরু। কেননা 2022 সালে শুরু হওয়া রাশিয়া এবং ইউক্রেনের মাঝে যে যুদ্ধ চলে, ইউক্রেন হয়তোবা রাশিয়ার সাথে কখনোই অস্ত্র কিংবা অন্য যে কোনো পাওয়ারের দিকে এগিয়ে থাকবে না, কিন্তু ন্যাটো এবং যুক্তরাষ্ট্র কর্তৃক সহায়তা দানের ফলে আজকে রাশিয়া এবং ইউক্রেনে অস্থিরতা চলছে প্রায় 3 বছর ধরে। 2022 সালে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে, ঠিক তখনই জিনিসপত্রের দাম হু হু করে বাড়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার মধ্যস্থতায় হয়তোবা শান্তি প্রতিষ্ঠা কিংবা এই যুদ্ধ বন্ধ করা যেত, কিন্তু এই যুদ্ধ দীর্ঘমেয়াদে চলার ফলে যুক্তরাষ্ট্রের যে অস্ত্রের কোম্পানিগুলো আছে সেগুলো লাভবান হচ্ছে এবং তেল, গ্যাস, অন্যান্য জ্বালানি সকল কিছুর দাম বৃদ্ধি পাওয়ায় একচ্ছত্র মালিকানা কিন্তু যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। কারণটা দেখুন, যখনই এই যুদ্ধ শুরু হয় তখনই কিন্তু জিনিসপত্রের দাম হু হু করে বাড়ে, মানে বিশ্বের এক অস্থিরতার সৃষ্টি হয় এবং উন্নয়নশীল যে দেশগুলো আছে একভাবে বলা চলে মুখ থুবড়ে পড়েছে। বিশ্বের পরাশক্তিগুলো যখন যুদ্ধ শুরু হয় তখনই জ্বালানি, তেল, গ্যাস এর দাম বৃদ্ধি পায়, যার ফলে বিশ্বের যেই দেশগুলো আছে আমদানি নির্ভর, তাদের অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। উদাহরণস্বরূপ বাংলাদেশে যেই জিনিসগুলোর মূল্য গত 5 বছরে যে দাম ছিল, আজকে সেই দামের দ্বিগুণ কিংবা 3 গুণে গিয়ে পৌঁছেছে। বিশ্ববাজারে লেনদেনের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই প্রায় আমরা আমেরিকান ডলার ব্যবহার করি, যার জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম একক ভূস্বামী হয়ে নিজেদেরকে আবির্ভাব করেছে এবং আমরা সকলেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ডলারের ওপর কিন্তু নির্ভরশীল। যার ফলে যুক্তরাষ্ট্রের রিজার্ভ সিস্টেমে যদি কোনো প্রকার দরপতন হয় অথবা দর ওঠানামা করে, তার প্রেক্ষিতেই আমাদের দেশের কারেন্সিগুলো ওঠানামা করে। তারা চাইলে যে কোনো সময় বিভিন্ন দেশের উপর স্যাংশন দায়ের করে নিজেদের স্বার্থ হাসিল করতে পারে। উদাহরণস্বরূপ ভেনিজুয়েলা, জিম্বাবুয়ে সহ যে দেশগুলো আছে, এই দেশগুলো কিন্তু উচ্চ মূল্যস্ফীতির কারণে হাজার হাজার টাকা সমান $1 হয়ে থাকে। তার মানে চিন্তা করুন, তারা যদি কৃত্রিম মূল্যস্ফীতি সৃষ্টি করে তাহলে যে কোনো দেশ তাদের অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়বে। যুক্তরাষ্ট্র কর্তৃক যদি কোনো দেশকে স্যাংশন দেয়, যেমন উত্তর কোরিয়া, রাশিয়া কিংবা ইরান, তারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে। শুধু দেশ নয়, যুক্তরাষ্ট্রের যে কোনো প্রেসিডেন্ট যদি কোনো কিছু ব্যান করে অথবা নিষেধাজ্ঞা দায়ের করে, তাহলে সেই কোম্পানি বিক্রি করতে বা নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়। উদাহরণস্বরূপ 2016 সালে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চাইনিজ ব্র্যান্ড হুয়াওয়েকে যখন আমেরিকার বিভিন্ন বিভিন্ন সার্ভিস থেকে ব্যান করে, যেমন গুগল বা নিজেদের তৈরি যে চিপস অথবা প্রসেসর ব্যবহার থেকে যখন বিরত রাখে, ইউএসের সকল প্রোডাক্ট থেকে বিরত থাকার কারণে হুয়াওয়ের আজকে ব্র্যান্ড বিলীন হতে চলেছে। অথচ ওয়ার্ল্ড লিডিং কোম্পানির তালিকায় ফোন বিক্রির ক্ষেত্রে তারা দ্বিতীয় অবস্থানে ছিল। শুধুমাত্র একটা স্যাংশনের কারণেই তারা কিন্তু নিজেদের ব্র্যান্ডকে বিক্রি করতে বাধ্য হয়েছে এবং বিলীন হয়ে গেছে। বিশ্বের ওয়ার্ল্ড লিডিং কোম্পানিগুলোর টপ 10-এর ভিতরে প্রায় টপ 7ই হচ্ছে যুক্তরাষ্ট্রের, যেমন গুগল, ফেসবুক, মাইক্রোসফট। এই ধরনের যে টেক জায়ান্ট কোম্পানিগুলো আছে বিশ্ববাজারে বিভিন্ন দেশে কিন্তু তারা দাবিয়ে বেড়াচ্ছে। যদি গুগল, ফেসবুক বাংলাদেশে ব্যান করে দেয় তাহলে কী একটা অবস্থা হবে একবার চিন্তা করুন। এই সবগুলো নিয়ন্ত্রণই কিন্তু যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্টের হাতে থাকে। সে যদি চায় যে কোনো দেশকে তাদের সার্ভিস থেকে বিরত রাখতে, তাহলে কিন্তু সেটা পারবে। হয়তোবা কঠিন হয়ে যাবে, কিন্তু চাইলে তারা কিন্তু পারবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের জিডিপির পরিমাণ হচ্ছে প্রায় 30 ট্রিলিয়ন এবং দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী যে দেশ সেটা হচ্ছে চায়না, যার জিডিপি হচ্ছে 12 ট্রিলিয়ন, মানে তার 1/3 ভাগ প্রায়। বৃহত্তর জিডিপি হওয়ার কারণে তারা যে কোনো ধরনের কন্ট্রোল নিজেদের হাতে রাখতে পারে। উদাহরণস্বরূপ জ্বালানি তেল এবং গ্যাস, পৃথিবীর 1/3 জ্বালানি তেল গ্যাস তারাই উৎপাদন এবং ব্যবহার করে। যদি এই পরিসংখ্যান দেখেন তাহলে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি তেল গ্যাস উৎপাদন করে এবং ব্যবহার করে। এমনকি ওপেকও যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে থাকে। 2024 সালে নির্বাচনের পূর্বে ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে একটা টুইট করে বলে, বাংলাদেশের সংখ্যালঘু ধর্মের অনুসারীদেরকে প্রোটেকশনের জন্য তার বন্ধু নরেন্দ্র মোদীকে সে সর্বাধিক সহায়তা করবে। আসলে এই কথাটা বলা হয়েছিল ইন্ডিয়ান যে সিটিজেনগুলো আছে তাদের সমর্থনের জন্য মূলত এটা করা। এই টুইটের পরে সোশ্যাল মিডিয়ায় একটা পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়, যার ফলে বিভিন্ন কনস্পিরেসি থিওরি তৈরি হয় এবং তারা ভাবে যে বাংলাদেশের অবস্থা আসলেই খারাপ হবে যদি সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। অর্থনৈতিক, সামাজিক, যুদ্ধবিগ্রহ, মিলিটারি সহ যে কোনো ধরনের কন্ট্রোল কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে। এই জন্য বলা হয় যুক্তরাষ্ট্র যার বন্ধু তার কোনো শত্রু নাই।